আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তারা সবাই নিশ্চয়ই সুপারিশের অপেক্ষায় আছেন। তো আমরা আশা করছি খুব শীঘ্রই সুপারিশ হয়ে যাবে। কিন্তু আপনি যদি কোনো প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হন, তারপর আপনার কি করণীয় আছে? এই বিষয়টি নিয়েই আমাদের আজকের আলোচনা। তো সুপারিশপ্রাপ্ত হওয়ার পর করণীয় কি, সেই বিষয়গুলো চলুন একটু সংক্ষেপে দেখে আসি। তো সুপারিশপ্রাপ্ত হওয়ার পর ১ম এই আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সুপারিশপত্র ডাউনলোড। অর্থাৎ সুপারিশপত্র আপনার ডাউনলোড করতে হবে। এনটিএসসি প্রত্যেক সুপারিশপ্রাপ্ত প্রার্থীর জন্য অনলাইনে একটি সুপারিশপত্র প্রকাশ করবে। অর্থাৎ প্রত্যেক প্রার্থীর জন্যই একটি করে সুপারিশপত্র এনটিএসসি প্রকাশ করবে। এটি নিজ প্রোফাইল থেকে ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট করে রাখতে হবে। অর্থাৎ আপনার নিজস্ব যে প্রোফাইল আছে, সেই প্রোফাইল থেকে আপনি এটি ডাউনলোড করবেন এবং সেটি প্রিন্ট করে রাখবেন। সেকেন্ড যে কাজটি আপনার করতে হবে সেটি হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা। আপনার কিছু কাগজপত্র লাগবে, সেই কাগজপত্রগুলো আপনার প্রস্তুত করে রাখতে হবে। সেগুলো কি? সুপারিশপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রগুলো সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি। আপনার যত শিক্ষাগত যোগ্যতা আছে, অর্থাৎ এসএসসি, এইচএসসি এবং অনার্স, আর যদি মাস্টার্স থাকে তাহলে মাস্টার্স, প্রতিটা সনদেরই সত্যায়িত ফটোকপি লাগবে। অর্থাৎ ফটোকপি করে সেটা অ্যাটেস্টেড করাতে হবে। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। আপনার যে এনআইডি কার্ড আছে সেটারও ফটোকপি লাগবে এবং সেটা সত্যায়িত করা থাকতে হবে। তারপর হচ্ছে সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। রিসেন্টলি আপনার ১ কপি পাসপোর্ট সাইজের কালার ছবি বা রঙিন ছবি আপনার লাগবে এবং সেটাও সত্যায়িত করা থাকতে হবে। তো এই কাগজগুলো আপনি চাইলে আগে থেকে সত্যায়িত করে রাখতে পারেন। এরপর আপনার যে বিষয়টি দরকার সেটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের নিকট আবেদন। আপনি যখন একটি প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হবেন, তারপর আপনার একটি ফরমাল লেটার লিখতে হবে। একটি আবেদনপত্র লিখতে হবে প্রতিষ্ঠান প্রধানের কাছে। উপরোক্ত কাগজপত্র সংযুক্ত করে আপনি যে প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, সেই প্রতিষ্ঠানের প্রধানের নিকট নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন করতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের কাছে আপনি আবেদন করবেন, আপনাকে যেন নিয়োগপত্র প্রদান করা হয়। সেজন্য আপনি প্রতিষ্ঠান প্রধানের কাছে একটি অ্যাপ্লিকেশন লিখবেন বা আবেদনপত্র লিখবেন। অবশ্যই নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। তো এটির একটি ডেডলাইন দেওয়া থাকবে। আপনার মোবাইলেও মেসেজ আসবে। সেখানে একটি ডেডলাইন দেওয়া থাকবে যে এত তারিখের মধ্যে আপনার প্রতিষ্ঠান প্রধানকে আবেদনপত্র জমা দিতে হবে। সো সেই তারিখের মধ্যেই আপনার এই আবেদনপত্রটি সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠান প্রধানের কাছে জমা দিতে হবে। ৪ নাম্বার যে পয়েন্টটি সেটি হচ্ছে নিয়োগপত্র গ্রহণ ও যোগদান। তো আপনি যখন আবেদন করবেন আপনাকে নিয়োগপত্র দেওয়ার জন্য, প্রতিষ্ঠান প্রধান তখন আপনাকে নিয়োগপত্র দিবে এবং সেই নিয়োগপত্র নিয়ে আপনার যোগদান করতে হবে। সেটি এখানে বলা আছে, প্রতিষ্ঠান প্রধান নির্ধারিত সময়ে নিয়োগপত্র প্রদান করবেন। অর্থাৎ আপনি যখন আবেদন করলেন প্রতিষ্ঠান প্রধানের কাছে, প্রতিষ্ঠান প্রধান তখন নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে নিয়োগপত্র প্রদান করবেন। এটি প্রতিষ্ঠান প্রদানের কাজ। এবং সেই নিয়োগপত্র প্রদান করার পর সেখানে উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই যোগদান করতে হবে। সেখানেও আপনাকে একটি তারিখ দেয়া থাকবে যে এত তারিখের মধ্যে আপনি প্রতিষ্ঠানে যোগদান করবেন। তো সেই তারিখের মধ্যে যেকোনো দিন আপনি গিয়ে প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন। আর লাস্ট যে পয়েন্ট, এটি খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, এমপিও অনলাইন আবেদন। প্রতিষ্ঠানে যোগদান করার পর প্রতিষ্ঠান প্রধান ইএমআইএস অর্থাৎ স্কুল, ইএমইএস অর্থাৎ কলেজ এবং এমইএমআইএস অর্থাৎ মাদ্রাসা পোর্টালে নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করবেন। এই কাজটি মূলত আপনার হয়ে প্রতিষ্ঠান প্রধান করে দিবেন। তবে যদিও এটি প্রতিষ্ঠান প্রধানের কাজ, আপনাকে অবশ্যই প্রতিষ্ঠান প্রধানকে বিষয়টি রিমাইন্ড করে দিতে হবে, স্মরণ করে দিতে হবে এই কাজটি যেন উনি নির্ধারিত সময়ের মধ্যে করেন। তো এই হচ্ছে খুব ইম্পর্টেন্ট কয়েকটি বিষয়, যে বিষয়গুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সুপারিশপ্রাপ্ত হওয়ার পর থেকে কিন্তু আপনাদের এই কাজগুলো সিকোয়েন্স অনুযায়ী ধারাবাহিকভাবে করতে হবে। কারণ যেকোনো একটি কাজ যদি আপনি সঠিকভাবে না করেন, পরবর্তীতে কিন্তু আপনার নিজেকেই
এটা নিয়ে পরবর্তীতে অনেকেই কিন্তু অনেক ধরনের ভোগান্তির শিকার হয়। তো আপনারা এই বিষয়গুলো সম্পর্কে আগে থেকে জেনে রাখবেন, সচেতন থাকবেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের কোথাও কোনো ধরনের প্রবলেম হবে না। তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।